বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু সিদ্ধান্ত ঘোষণা করেছে ভারত। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ কমিটি ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটিজ বা সিসিএস এর বৈঠক হয়। ওই বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে ৫টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিসিএস এর বৈঠকে এই হামলায় আন্তঃসীমান্ত সংযোগ থাকার কথা তুলে ধরা হয় এবং বলা হয় কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরে সাফল্যের সঙ্গে নির্বাচন হওয়ার পরই এই আক্রমণ হলো। এমন একটা সময় হামলা হলো যখন সেখানে ধারাবাহিকভাবে উন্নয়ন ও প্রবৃদ্ধি হচ্ছে। এই হামলার গুরুত্ব বিবেচনায় সিসিএস বেশ কিছু পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। The CCS decided upon the following measures. পাকিস্তানের বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্তগুলো হলো ১৯৬০ সালের সিন্ধু জলবন্টন চুক্তি অবিলম্বে স্থগিত করা, পাঞ্জাবে অবস্থিত আটারির যৌথ চেকপোস্ট বন্ধ করে দেওয়া, সার্ক দেশগুলোর জন্য বিনা ভিসার প্রকল্প এর অধীনে বিশেষ সুবিধা বাতিল এবং যারা এর আওতায় ভারতে প্রবেশ করেছেন তাদের ৪৮ ঘন্টার মধ্যে ভারত ত্যাগ করতে হবে। দিল্লিতে পাকিস্তানি দূতাবাসে সে দেশের প্রতিরক্ষা, সেনা, বিমান ও নৌবাহিনীর যে পরামর্শদাতারা রয়েছেন তাদের ১ সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে হবে এবং এই দুই দেশের রাজধানীতে দূতাবাসে অবস্থিত কর্মীর সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ১ মের মধ্যে ৩০-এ নামিয়ে আনতে হবে। ভারতের এইসব পদক্ষেপের প্রতিক্রিয়ায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাকদার দেশটির একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে বলেছেন, ভারতের ঘোষণাগুলো শিশুসুলভ এবং এতে গুরুত্বের অভাব রয়েছে। ভারত প্রতিটি ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে এবং অতীতের মতো এবারও পাকিস্তানকে দোষারোপ করার চেষ্টা করা হয়েছে। আমরা বৈঠকে ভারতকে যোগ্য জবাব দিব, এই জবাব কম হবে না। অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দেশটির সংবাদ মাধ্যমকে বলেছেন, এই হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই, এগুলো সবই তাদের দেশীয় বিদ্রোহ। তাদের বিভিন্ন রাজ্যে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ চলছে। একটা নয়, দুটো নয়, কয়েক ডজন রাজ্যে, নাগাল্যান্ড থেকে কাশ্মীর, দক্ষিণে ছত্তিশগড় থেকে মণিপুরে। কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলা এবং পরবর্তীতে ভারত পাকিস্তানকে দায়ী করে যে ধরনের পদক্ষেপ নিচ্ছে তাতে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর আগেও ২০১৬ এবং ২০১৯ সালে এই ধরনের হামলার জবাবে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলা চালাতে দেখা যায়। ২০১৬ সালের সেপ্টেম্বরে উরিতে ভয়াবহ হামলায় ১৯ জন ভারতীয় সেনা নিহত হওয়ার পর ভারত কার্যত সীমান্ত পেরিয়ে পাকিস্তান শাসিত কাশ্মীরে সশস্ত্র গোষ্ঠীগুলোর ঘাঁটি লক্ষ্য করে সার্জিক্যাল স্ট্রাইক নামে একটি অভিযান চালায়। ২০১৯ সালে পুলওয়ামায় কমপক্ষে ৪০ জন আধা সামরিক সদস্য নিহত হওয়ার পর ভারত বালাকোটে একটি সশস্ত্র ঘাঁটিতে বিমান হামলা চালায়। এ সময় দুই দেশের বিমান বাহিনীর মধ্যে ডগ ফাইট হয়, যাতে ভারতের একটি বিমান ভূপতিত হয় এবং একজন বৈমানিককে আটক করে পাকিস্তান। দুইবারই ভারত পাকিস্তান নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করে ক্ষান্ত হয়। শেষ পর্যন্ত যুদ্ধে জড়ায়নি কোনো দেশ। এবার তা কতদূর গড়ায় সেটি এখন দেখার বিষয়। ভারতের নরেন্দ্র মোদীর বিজেপি জোট সরকার আর বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মধ্যে এই মুহূর্তে হাজারটা বিষয়ে মতবিরোধ থাকতে পারে, কিন্তু বিশেষ একটি ক্ষেত্রে এই দুই নেতারই লক্ষ্য এক, আর সেজন্য তারা দুজনেই সক্রিয়। এই জিনিসটা আর কিছুই নয়, ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সংস্থা স্টারলিংককে তাদের নিজ নিজ দেশে নিয়ে আসা। চলতি বছরের ফেব্রুয়ারিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়াশিংটন ডিসিতে গিয়ে ইলন মাস্কের সঙ্গে আলাদা বৈঠক করেছিলেন। তারপর গত সপ্তাহে ভারতের দুই ইন্টারনেট ও টেলিকম জায়ান্ট এয়ারটেল ও রিলায়েন্স জিও মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে পরপর ঘোষণা করেছে যে স্টারলিংকের সঙ্গে তাদের সমঝোতা চূড়ান্ত, যার মাধ্যমে ওই সংস্থাটি ভারতে তাদের পরিষেবা দিতে পারবে। লক্ষণীয় বিষয় হলো, প্রধানমন্ত্রী মোদী যেদিন আমেরিকায় ইলন মাস্কের সঙ্গে দেখা করেন, ঠিক সেই ১৩ই ফেব্রুয়ারি বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসও মিস্টার মাস্কের সঙ্গে টেলিফোনে দীর্ঘক্ষণ কথাবার্তা বলেন। বাংলাদেশে স্টারলিংক লঞ্চ করার জন্য সেদিন মিস্টার মাস্ককে অনুরোধ জানিয়েছিলেন ডক্টর ইউনূস। কদিন পরে তিনি চিঠি লিখে বাংলাদেশ সফরে আসার জন্য ইলন মাস্ককে আমন্ত্রণ জানান। মাত্র ৯০ দিনের ভেতর বাংলাদেশে স্টারলিংকের যাত্রা শুরু করা সম্ভব বলেও ওই চিঠিতে উল্লেখ করেছিলেন তিনি। এরপর স্টারলিংকের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে। সেদেশের বিভিন্ন সংস্থার সঙ্গে গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপন ও আরও নানা অবকাঠামোগত বিষয়ে স্টারলিংকের বোঝাপড়াও সম্পন্ন হয়েছে।
সুতরাং ভারত ও বাংলাদেশ দুই প্রতিবেশী দেশেই স্টারলিংকের পরিষেবা পাওয়াটা এখন নেহাত আর কিছু সময়ের অপেক্ষা। এখানে উল্লেখ করা যেতে পারে দক্ষিণ এশিয়ার অন্য একটি দেশে স্টারলিংক সার্ভিস কিন্তু ইতিমধ্যেই চালু হয়ে গেছে, আর সেই দেশটি হলো ভুটান। বস্তুত 2024-এর ডিসেম্বরেই ভুটানে স্টারলিংকের ইন্টারনেট প্ল্যান চালু হয়ে গিয়েছিল, তবে কোম্পানির পক্ষ থেকে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় 2025-এর ফেব্রুয়ারিতে। এই অঞ্চলের দ্বিতীয় দেশ হিসেবে ভারত বা বাংলাদেশ যেখানে স্টারলিংক আগে চালু হোক, স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট পরিষেবার একটা চাহিদা যে এই দেশগুলো অনুভব করছে সেই ইঙ্গিত কিন্তু স্পষ্ট। এমনকি গৃহযুদ্ধে দীর্ণ মিয়ানমারও চাইছে তাদের দেশে স্টারলিংক আসুক। স্টারলিংক হলো আসলে একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা যেটি অপারেট করে ইলন মাস্কের মালিকানাধীন এরোস্পেস কোম্পানি স্পেসএক্স। এই মুহূর্তে ইউরোপ, আমেরিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা জুড়ে বিশ্বের শতাধিক দেশে স্টারলিংকের পরিষেবা পাওয়া যায়। পৃথিবীকে ঘিরে বিভিন্ন কনস্টেলেশনে এই কোম্পানির প্রায় 1000 লো আর্থ অরবিট বা এলিও স্যাটেলাইট আছে, যেগুলোর মাধ্যমে তারা ভূপৃষ্ঠে ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকে। সাবেকি ব্রডব্যান্ড সার্ভিস যেখানে ভূগর্ভস্থ কেবল বা টাওয়ারের ওপর নির্ভরশীল, স্টারলিংকের স্যাটেলাইটগুলো কিন্তু পৃথিবীর বুকে ছোট ছোট ইউজার টার্মিনালের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের মাধ্যমেই ইন্টারনেট পরিষেবা দিতে পারে। যেহেতু এক্ষেত্রে টাওয়ার বসানোর বা মাটির নিচে কেবল পাতার কোনো ঝামেলা নেই, তাই দুর্গম প্রত্যন্ত প্রান্তরে বা গ্রামীণ এলাকাতেও খুব সহজে স্টারলিংকের পরিষেবা পাওয়া সম্ভব। গ্রাহকের কাছে শুধু কোম্পানির ছোট ইউজার টার্মিনালটি থাকলেই যথেষ্ট। অতি দুর্গম জায়গা থেকেও বেশ সহজে স্ট্রিমিং, ভিডিও কল, অনলাইন গেমিং বা রিমোট ওয়ার্কিং করা যায় বলেই স্টারলিংক দুনিয়া জুড়ে এত জনপ্রিয় হয়েছে। আন্তর্জাতিক সাময়িকী ইন্টারন্যাশনাল রিলেশনসে গত মাসে প্রকাশিত একটি নিবন্ধে গবেষক এমা গ্যাটি ও মার্ক লিন্ডার স্টারলিংককে এই সময়ের সবচেয়ে বড় জিওপলিটিক্যাল ডিসরাপ্টর হিসেবে বর্ণনা করেছেন। অর্থাৎ তারা বলছেন, বর্তমান ভূরাজনীতিতে এত বড় উথাল পাথাল আর কোনো সংস্থাই ফেলতে পারেনি। এদিকে গত মাসেও যখন ইউক্রেনের রেয়ার আর্থ খনিজ দ্রব্যে অধিকার পাওয়ার জন্য মার্কিন কর্মকর্তারা তাদের সঙ্গে আলাপ আলোচনা চালাচ্ছিলেন, তখন দর কষাকষির অংশ হিসেবে ইউক্রেন থেকে স্টারলিংক পরিষেবা প্রত্যাহার করার হুমকি দেওয়া হয়েছিল বলে রয়টার্স জানিয়েছে। অথচ যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে অবকাঠামো এখন সম্পূর্ণ বিধ্বস্ত, তাদেরই এখন স্টারলিংক সবচেয়ে বেশি দরকার। ফলে ইলন মাস্কের স্টারলিংককে যে গ্লোবাল জিওপলিটিক্সে একটি নতুন হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। এর সঙ্গে যোগ হয়েছে আমেরিকার নতুন প্রশাসনে ব্যক্তি ইলন মাস্কের সাংঘাতিক প্রভাব ও ক্ষমতা। নির্বাচনী প্রচারণার সময় থেকেই তিনি শুধু ডোনাল্ড ট্রাম্পের ডান হাত নন, মিস্টার ট্রাম্প হোয়াইট হাউসে আসার পর থেকেই ইলন মাস্কই প্রশাসনে দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাশালী ব্যক্তি। ওয়াশিংটনে ভারতের রাষ্ট্রদূত ছিলেন এমন একজন সাবেক কূটনীতিবিদের কথায়, ভারতই বলি বা বাংলাদেশ কিংবা ধরা যাক থাইল্যান্ড, যারাই ট্রাম্প প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক চাইবে তারা যে ইলন মাস্ককেও সন্তুষ্ট করতে চাইবেন এর মধ্যে তো কোনো রকেট সায়েন্স নেই। ইলন মাস্কের সাথে সম্প্রতি আপনার একটা কথা হয়েছে এবং তাকে আবার বিবিসি বাংলার সঙ্গে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে যখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে জানতে চাওয়া হয় নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টাতেই ইলন মাস্ককে তারা আমন্ত্রণ জানাচ্ছেন কিনা, তিনি কিন্তু সরাসরি সেটা মানতে চাননি। মূলত ছিল স্টারলিংক নিয়ে একটা ব্যবসায়িক একটা সম্পর্কের বিষয় ছিল, সে বিষয়ে আমরা আলাপ করছি যে স্টারলিংকের কানেকশনটা আমরা নিতে চাই। স্টারলিংককে নিয়ে ভারতে যাবতীয় সন্দেহ বা অবিশ্বাসের মূলে আছে এই প্রশ্নটাই, এই স্যাটেলাইট নির্ভর পরিষেবা জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলবে না তো? দিল্লিতে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিশেষজ্ঞর কথায়, ঠিক যে কারণে টিকটক সহ অনেকগুলো চীনা অ্যাপকে ভারতে নিষিদ্ধ করা হয়েছে, বলতে পারেন অনেকটা একই কারণে স্টারলিংককে এতদিন এদেশে ঢুকতে দেওয়া হয়নি। তবে যে কোনো কারণেই হোক, স্টারলিংককে ঘিরে ভারতের সরকারি মহলে সন্দেহ ও সংশয় আপাতত অনেকটাই কেটেছে বলে ধারণা করা হচ্ছে। প্রসঙ্গত, ভারতের প্রতিবেশী বাংলাদেশ কিন্তু সেদেশে স্টারলিংক আনার পক্ষে যুক্তি দিতে গিয়ে বলছে এর মাধ্যমে মুক্ত ইন্টারনেটের অধিকারই আরো জোরালো হবে। তবে সম্প্রতি ইউক্রেনে আমেরিকার হুমকির মধ্যে দিয়ে এটা পরিষ্কার হয়ে গেছে, একটা দেশে স্টারলিংকের থাকা না থাকা শুধু সেদেশের সরকারের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করবে না, আমেরিকাও সেখানে অবধারিত প্রভাব খাটাতে চাইবে।
এক কথায় এর উত্তর দেওয়া কঠিন, কারণ ভারত বা বাংলাদেশের মতো বাজারে স্টারলিংকের প্রাইস পয়েন্ট ঠিক কি হবে সেটা এখনো চূড়ান্ত করা হয়নি। আর তাছাড়া বিশ্বের এক একটা বাজারে তাদের পরিষেবার খরচও এক এক রকম। বিশ্বের যে 100টিরও বেশি দেশে স্টারলিংক এখন চালু আছে, সেখানে তাদের মান্থলি সাবস্ক্রিপশন প্ল্যানগুলোর খরচ $10 থেকে শুরু করে $500 পর্যন্ত হয়ে থাকে। আফ্রিকায় খরচ অনেক কম, ইউরোপে তুলনায় অনেক বেশি। তবে এটি আনলিমিটেড নয়। এর সঙ্গে এককালীন খরচ দিয়ে স্টারলিংকের হার্ডওয়্যারও বা ডিভাইস গ্রাহককে কিনতে হয়, যার খরচ $250 থেকে $380 মতো পড়ে। ভারতের মতো একটি প্রাইস সেন্সিটিভ বা দাম সচেতন বাজারে সফল হতে গেলে স্টারলিংককে খুবই প্রতিযোগিতামূলক দামে প্ল্যান অফার করতে হবে। তবে এই বাজারে প্রবেশ করাটাই যদি তাদের মূল লক্ষ্য হয়, ব্যবসা বাড়ানো নয়, তাহলে অন্য কথা। যেমন আফ্রিকার যে 16টি দেশে এই মুহূর্তে স্টারলিংক চালু আছে, তার মধ্যে 5টিতেই আবার তাদের মান্থলি সাবস্ক্রিপশনের খরচ সেদেশের প্রধান ফিক্সড ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের তুলনায় কম। হিমালয়ের কোলে ভুটানে স্টারলিংক সদ্যই পরিষেবা চালু করেছে। সেখানে আবার রয়েছে তাদের 2টি প্ল্যান। রেসিডেন্সিয়াল লাইট প্ল্যানের খরচ মাসে 3000 নু বা 3000 রুপি, কিন্তু তাতে অফুরন্ত ডেটা ব্যবহারের সুযোগ নেই। স্ট্যান্ডার্ড প্ল্যান নিলে আবার মাসে 4200 নু বা 4200 রুপি দিয়েই গ্রাহক আনলিমিটেড ব্যবহার করতে পারবেন। সোজা কথায় দামের ক্ষেত্রে স্টারলিংক এক এক দেশে পরিস্থিতি অনুযায়ী এক এক ধরনের মডেল ব্যবহার করে থাকে। ভারতে বিশেষজ্ঞরা ধারণা করছেন, এদেশে স্টারলিংকের খরচ প্রতিষ্ঠিত টেলিকম জায়ান্টদের তুলনায় অনেকটাই বেশি হবে। স্টারলিংকের ডেটা স্পিডও কম থাকবে। অন্যভাবে বললে, ভারতের দুর্গম ও আন্ডারসার্ভড, অর্থাৎ যেখানে কেবল বা টাওয়ার নেই, এমন এলাকাগুলোতে পৌঁছানোই হবে স্টারলিংকের প্রধান লক্ষ্য। জিও বা এয়ারটেলের ব্রডব্যান্ড সার্ভিসকে তারা সেভাবে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারবে না। বাংলাদেশের সাভারে 9তলা ভবন রানা প্লাজা ধসের 12 বছর পেরিয়ে গেছে। এই ধসের ঘটনায় 1100-ও বেশি শ্রমিক প্রাণ হারান, যাদের বেশিরভাগই ছিলেন তৈরি পোশাক কারখানার শ্রমিক। বিশ্বের ইতিহাসের ভয়াবহতম শিল্প দুর্যোগের একটি হিসেবে এরই মধ্যে ইতিহাসে জায়গা করে নিয়েছে এই ভবন ধস। যেদিন রানা প্লাজা ভেঙে পড়ে তার আগের দিন অর্থাৎ 2013 সালের 23শে এপ্রিলই ভবনটির ফাটল দেখা দিয়েছিল। ওই ফাটল অগ্রাহ্য করেই পরের দিন ভবনটির 5টি পোশাক কারখানার শ্রমিকদের কাজে ফিরতে বাধ্য করা হয়। কি কি ঘটেছিল ভবন ধসের আগের দিন অর্থাৎ 23 এপ্রিল? বাংলাদেশে ঘণ্টা দুয়েক আগেই শুরু হয়েছিল বিরোধী জোটের টানা 2 দিনের হরতাল। হরতালের আওতামুক্ত শিল্প হিসেবে তৈরি পোশাক শ্রমিকদের পদচারণা শুরু হয় সাভারে। ব্যস্ত ঢাকা আরিচা মহাসড়কের পাশে 9তলা ভবন রানা প্লাজা। ভবনটির 3 তলা থেকে শুরু করে 9 তলা পর্যন্ত রয়েছে 5টি তৈরি পোশাক কারখানা, নিচতলা ও দোতলায় শপিং মল, 270টি দোকান, সেই সাথে একটি বেসরকারি ব্যাংকের একটি শাখা। 3 তলায় নিউ ওয়েভ বটমস লিমিটেড। আর সবার মতোই সেদিন ওই ফ্লোরের কাটিং সেকশনে এসে কাজ শুরু করেছিলেন সুপারভাইজার নুরুল ইসলাম খান। এই কারখানাটিতে তখন তৈরি হচ্ছিল ইউরোপিয়ান ক্রেতাদের জন্য বাচ্চাদের প্যান্ট। ঘটনা শুরু এই 3 তলা থেকেই। 3 তলার একটি পিলারে হঠাৎ চটচট করে শব্দ শুরু হলো। একটি সেলাই মেশিনের উপরে সশব্দে খসে পড়ল দেয়ালের প্লাস্টার। আতঙ্কে ছোটাছুটি শুরু হলো শ্রমিকদের। এভাবেই ফাটল আবিষ্কারের ঘটনা বর্ণনা করছিলেন নুরুল ইসলাম খান। তিনি বলছিলেন, আমরা তখন কাউকে কিছু না বলে চেয়ারম্যানকে ফোন করি। তিনি আমাদের কারখানা ছুটি দিয়ে দিতে বলেন এবং তার সাথে দেখা করতে বলেন। মিস্টার খান আরও বলেন, পরে ম্যানেজার এসে আমাদের বলেন, এরকম 2-1টা পিলার না থাকলে কিচ্ছু হবে না বেটা, এখন কাজের যা চাপ আমরা নাইট করেই কুলাতে পারছি না। ম্যানেজারের সাথে যখন কথা বলছিলাম তখনও আমি পিলারের ভিতরে চটচট শব্দ শুনতে পাচ্ছিলাম। তবে ফাটলের খবর চাপা থাকেনি। বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল 21 টিভির সাভার সংবাদদাতা নাজমুল হুদা কয়েক মিনিটের মধ্যেই তার ক্যামেরা নিয়ে পৌঁছে যান রানা প্লাজায়। ওই সময় তাকে বারবার বাধা দেয় রানা প্লাজার মালিক ও সাভার যুবলীগ নেতা সোহেল রানার সঙ্গী সাথীরা। এমনকি এক পর্যায়ে মিস্টার হুদাকে বের করে দিয়ে ভবনের গেটে তালা ঝুলিয়ে দেয় তারা। এ সময় তিনি কৌশলে সোহেল রানার একটি সাক্ষাৎকার নেন। রানা প্লাজার ভেতরে নিজের কার্যালয়ে বসেই 21 টিভিকে সাক্ষাৎকার দেন সোহেল রানা। থেকে প্লাস্টার আছে, প্লাস্টার ফেলে গেছে, ওটা ফাটল বলে না, প্লাস্টার আছে
হাসপাতালে দেখলাম, ইঞ্জিনিয়ার দেখছে যে এগুলো ফাটল ধরে নাই। সাক্ষাৎকারে যে প্রকৌশলীর কথা উল্লেখ করেন মিস্টার রানা, সংবাদদাতা নাজমুল হুদা জানাচ্ছেন ওই প্রকৌশলী কোনো কর্তৃপক্ষ নন। তিনি মূলত রানা প্লাজা নির্মাণকালে সোহেল রানার নিয়োগ করা একজন বেসরকারি প্রকৌশলী আব্দুর রাজ্জাক। বেলা ৩টায় রানা প্লাজা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সর্দার। প্রকৌশলী আব্দুর রাজ্জাকের বরাত দিয়ে তিনি বলেন, অস্বাভাবিক কিছু না, একটা পিলারে কিছুটা ফাটল দেখা গেছে, বিশাল আশঙ্কার কোনো সম্ভাবনা নেই। ২৩ তারিখের মতো ২৪ তারিখেও বাংলাদেশে দ্বিতীয় দিনের মতো হরতাল চলছিল। রানা প্লাজার শপিং মলের সব দোকান বন্ধ। শুধু ৫টি পোশাক কারখানার শ্রমিক কর্মচারীরা ভবনের সামনে ইতস্তত ঘোরাঘুরি করছিলেন। আশেপাশে মাইকে ঘোষণা দিয়ে শ্রমিকদের কাজে যোগ দিতে বলা হচ্ছিল। সকাল 8:30 নাগাদ শ্রমিকেরা ঢুকে পড়েছেন রানা প্লাজায়। ৩ তলা থেকে ৯ তলা সবগুলো ফ্লোরেই শুরু হয়ে গেছে কাজ। ৩ তলায় কাজ শুরু করেছেন নিউ ওয়েভ বটমসের কাটিং সুপারভাইজার নুরুল ইসলাম খান। তিনি বলেন, ফ্লোরে মাইকিং করে বলা হচ্ছে ভবনটি 13 তলার ফাউন্ডেশন, কেবল 9 তলা হয়েছে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। আর যদি কোনো দুর্ঘটনাও দেখা দেয়, আমাদের কমপ্লায়েন্সের লোকরা আছে চারিদিকে, তোমাদের দ্রুত বের হয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে। মিস্টার খান হঠাৎ দেখতে পান চারিদিকে কিছু লোক আতঙ্কিতভাবে দৌড়াতে শুরু করেছে। তিনি বলেন, 15-20 জন দেখলাম দৌড়ে বাইরে চলে গেল। লাইনের মেয়েগুলো সব দাঁড়িয়ে গেল, আমরাও দাঁড়িয়ে আছি। তখন অন্যরা আবার বলল, কিছু হয়নি, বসো বসো। তখন সব মেয়েরা আবার বসে পড়ল। চব্বিশে এপ্রিল 2013 বুধবার সকাল 8:47। ভেতরে কয়েক হাজার শ্রমিক নিয়ে ধসে পড়ল সাভারের রানা প্লাজা নামে 9 তলা ভবন। এ সময় সামনের মহাসড়ক পুরোটাই ধুলোয় ঢেকে যায়। শুরু হয় ভেতর থেকে প্রাণ নিয়ে বেরিয়ে আসা শ্রমিকদের আর্তচিৎকার। 2 জন লোক ভিতরে পাঠাইছি, ভিতরে দেখার জন্য কি অবস্থা ভিতরে। তো তারা আমাদেরকে 20 জন লোক অলরেডি আমাদের বাইরে করার মতো আমরা বাইরে করতে পারছি। কিন্তু এখনো এখানে 1 থেকে 150 লোক আছে ভিতরে, তারা বলছে। কিন্তু 50 থেকে 60 জন লোক মৃত আছে ভিতরে। মাত্র কয়েক সেকেন্ডের সেই শ্বাসরুদ্ধকর ঘটনা বাইরে থেকে প্রত্যক্ষ করেছিলেন রানা প্লাজার ঠিক সামনেই এক টি স্টলের মালিক আব্দুল হামিদ ব্যাপারী। তিনি বলেন, 9টা বাজার 13 মিনিট বাকি আছে, বিল্ডিংটা একটা মোচড় দিয়ে ফট করে 3 সেকেন্ডের মধ্যে পড়ে গেল। তারপর ধুলায় অন্ধকার হয়ে গেল, কিছুই আর দেখি না। আমার 2 হাত, চোখ, মুখ ধুলায় মেখে গেছে। 5 মিনিট পর আমি দৌড়ে পাশের 4 তলা ভবনের ছাদে উঠে যাই। সেখানে আমার ছেলে ছিল, ছেলেটি আমার মারা গেল। বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন মিস্টার ব্যাপারী। এরপরের ঘটনাগুলো দ্রুতই ঘটতে থাকে। উদ্ধার অভিযানের নেতৃত্বে চলে আসে সেনাবাহিনী, তাদের সাথে দমকল, পুলিশ ও আশেপাশের বহু স্বেচ্ছাসেবক। একের পর এক বের হতে থাকে মৃতদেহ। আহতদের জায়গা হতে থাকে রানা প্লাজার অদূরে বেসরকারি হাসপাতাল এনাম মেডিকেল কলেজে, এবং উদ্ধার করা মরদেহগুলো রাখা হয় অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে। প্রতিদিনই বাড়তে থাকে লাশের স্তূপ, আর কমতে থাকে জীবিত উদ্ধার করার আশা। ভবনটিতে কাজ করা শ্রমিকদের পরিবার এবং স্বজনেরা প্রতিদিন ছবি হাতে আসতে থাকেন তাদের প্রিয়জনকে খুঁজে পাওয়ার আশায়। রানা প্লাজা ধসে পড়ার 17তম দিনে ঘটে যায় একটি বিস্ময়কর ঘটনা। ধসে পড়ার 17 দিনের মাথায় বিস্ময়করভাবে ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিত উদ্ধার করা হয় রেশমা বেগম নামে এক পোশাক শ্রমিককে। ঘটনাটি দেশ বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়। 13ই মে 2013 ভবন ধসের 20 দিন পর সেনাবাহিনী আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে রানা প্লাজায় উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করে। এই 20 দিনের উদ্ধার তৎপরতায় রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হয় 1100-এরও বেশি মৃতদেহ। জীবিত উদ্ধার করা হয় 2500-এর বেশি মানুষকে, যাদের অনেকেই চিরতরে পঙ্গুত্ব বরণ করেন। এই ঘটনার পর বাংলাদেশের তৈরি পোশাক খাতের কর্মপরিবেশের নিরাপত্তা নিশ্চিতে ইউরোপ ও উত্তর আমেরিকার ক্রেতারা যথাক্রমে অ্যাকর্ড ও অ্যালায়েন্স নামে 2টি জোট গঠন করেন। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সরব হয় বিভিন্ন সংগঠন। বহুপাক্ষিক তৎপরতার কারণে পরবর্তী বছরগুলোতে পোশাক খাতে সুরক্ষামূলক বিভিন্ন পদক্ষেপ গৃহীত হয়। রানা প্লাজা ধসে হতাহতের ঘটনায় সব মিলিয়ে 14টি মামলা দায়ের হওয়ার কথা জানিয়েছেন আইনজীবীরা। এর মধ্যে রয়েছে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে পুলিশের হত্যা মামলা, ইমারত নির্মাণ আইন না মেনে ভবন নির্মাণ করায়
রাজুকের করা মামলা এবং দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলা। এর মধ্যে কেবল দুদকের দায়ের করা 2টি মামলার নিষ্পত্তি হয়েছে। এছাড়া অন্যান্য মামলার বিচার প্রক্রিয়ায় তেমন অগ্রগতি হয়নি। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।